জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। শুরু করছি স্ট্রিট ফাইট, প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। প্রায় আড়াই মাসের লকডাউনের পর অবশেষে গতকাল থেকে তালা খোলার কাজ আরম্ভ হয়েছে। আনলক 1-এর আজ দ্বিতীয় দিন। এই মুহূর্তে একদিকে জীবন বাঁচানোর পাশাপাশি অর্থনীতি নিয়ে একটা বড় সড়ো মাথা ব্যথা, যেখানে দাঁড়িয়ে ভারতীয় অর্থনীতি একটা চূড়ান্ত বিপদের মুখে, এরকম আশঙ্কা সবাই করছেন। সেখানে আমরা দেখলাম আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বণিক সভাকে আশ্বাস দিলেন, বণিক সভার অনুষ্ঠানে গিয়ে আশ্বাস দিলেন যে তার উপর ভরসা রাখুন, বৃদ্ধির হার সেটা ঘুরে দাঁড়াবেই। আমরা শুনে নেব প্রথমেই প্রধানমন্ত্রী কি বললেন। World is looking for a trusted, reliable partner. भारत में पोटेंशियल है, स्ट्रेंथ है, एबिलिटी है। आज पूरे विश्व में भारत के प्रति जो ट्रस्ट डेवलप हुआ है, उसका आप सभी को, भारत की इंडस्ट्री को पूरा फायदा उठाना चाहिए। आप 2 कदम आगे बढ़ाएंगे, सरकार 4 कदम आगे बढ़कर आपका साथ देगी। प्रधानमंत्री के तौर पर मैं आपको भरोसा दे रहा हूं कि मैं आपके साथ खड़ा हूं। भारतीय उद्योग जगत के लिए ये राइज टू द ओकेजन की तरह है। ट्रस्ट मी, गेटिंग ग्रोथ बैक इतना मुश्किल भी नहीं है। প্রধানমন্ত্রীর এই আশ্বাস সত্যি সত্যি এই মুহূর্তে একটা বিরাট ব্যাপার, কিন্তু বাস্তবটা কি? বাস্তব বলছে যে গত অর্থবর্ষের রেকর্ড ঘাটতির রাজস্ব আদায়। সে বাস্তবটা কি আপনাদের দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। দেখুন, 2019-20 সালের রাজস্ব সংগ্রহে বড় ভাটা। 2018-19 অর্থবর্ষ থেকে কম রাজস্ব সংগ্রহ হয়েছে 2019-20 অর্থবর্ষে। 2019-20 অর্থবর্ষে রাজস্ব সংগ্রহের পরিমাণ 20.09 লক্ষ কোটি টাকা। 2018-19 অর্থবর্ষে রাজস্ব সংগ্রহের পরিমাণ ছিল 20.8 লক্ষ কোটি টাকা। বাজেট বরাদ্দের থেকে কম রাজস্ব সংগ্রহ হয়েছে 2019-20 সালে। সংশোধিত বরাদ্দের থেকে 7% কম রাজস্ব সংগ্রহ হয়েছে। বাজেট বরাদ্দের মাত্র 81.7% রাজস্ব সংগ্রহ হয়েছে। গত 50 বছরে দ্বিতীয়বার আগের বছরের তুলনায় রাজস্ব সংগ্রহ কমল। কেন রাজস্ব সংগ্রহে ঘাটতি দেখে নেওয়া যাক। গত অর্থবর্ষে কর্পোরেট করে বিপুল ছাড় ঘোষণা করে কেন্দ্র। বাড়তি বিনিয়োগের আশায় এই কর ছাড় দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন এই কর্পোরেট কর ছাড়ই বুমেরাং হয়েছে। কর্পোরেট কর ছাড়ে 1.45 লক্ষ কোটি ঘাটতি হবে বলে অনুমান ছিল। আদতে কর্পোরেট কর সংগ্রহে প্রায় 2.09 লক্ষ কোটি ঘাটতি হয়েছে। অথচ আশানুরূপ জোয়ার আসেনি বিনিয়োগ কর্মসংস্থানে। বদল হয়নি ঝিমিয়ে পড়া অর্থনীতির ছবিতে। আর এরই মধ্যে চিন্তা বাড়াচ্ছে লকডাউন। 2019-20 অর্থবর্ষে লকডাউনের মাত্র 31 সপ্তাহ পড়েছে। দীর্ঘ লকডাউনে তলানিতে নেমেছে উৎপাদন। লকডাউনে ব্যাপক হারে কমেছে জিএসটি সংগ্রহ। থমকে যাওয়া অর্থনীতি এবং কম রাজস্ব সংগ্রহে চাপ বাড়বে সরকারি কোষাগারে। লকডাউনের আজ থেকে দেশকে বাঁচাতে খরচ বাড়ছে সরকারের। তাহলে লাভ কি হলো? কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়ে যে লক্ষ্য ছিল, যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য তো সাধন হলোই না। অর্থাৎ কর্মসংস্থানে বিনিয়োগে জোয়ার তো এলোই না, বরং রেকর্ড রাজস্ব ঘাটতি এই মুহূর্তে ভারতের অর্থনীতিকে আরও সমস্যার সম্মুখীন করে তুলছে। এই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে সরাসরি যারা রয়েছেন আজকে স্ট্রিট ফাইটে, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। রয়েছেন সিআইআই কর্তা দীপঙ্কর চ্যাটার্জি, রয়েছেন অধ্যাপক পঙ্কজ রায়, আমাদের সঙ্গে রয়েছেন কর বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত, এবং আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আমি প্রথমে পঙ্কজবাবুর কাছেই যাব। পঙ্কজবাবু, যদি এই বাস্তবতা হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার উপর ভরসা রাখতে বলছেন, খুব ভালো কথা। বণিক মহল ডেফিনেটলি চাইবে তার উপর ভরসা রাখতে, আমরা সবাই চাই তার উপর ভরসা রাখতে, কিন্তু কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়াটা যে বুমেরাং হলো, এটা কি অস্বীকার করতে পারেন?
হ্যাঁ, আপনারা আসলে মনে হয় একটু ভরসাটা কম রাখছেন, যে কারণের জন্য আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমি যদি বলি 2019-এর পয়লা অক্টোবর যেখানে ম্যানুফ্যাকচারিং শিল্পের উপরে যে কর ছাড়ের কথা কম রাখছি না, আমরা একদম ম্যাটার অফ ফ্যাক্ট যে তথ্য সেটা তুলে ধরছি। আপনি কি অস্বীকার করতে পারেন যে যে ডেটাটা আমরা দিলাম সেই ডেটাটা কোথাও ঠিক নয়? আমিও আপনাকে তথ্য তুলে ধরছি, আমিও আপনাকে তথ্য তুলে ধরছি। পয়লা অক্টোবর 2019-এ যখন কর ছাড়ের কথা ঘোষণা করা হলো, তার আগে জুলাই সেপ্টেম্বরে বিনিয়োগ ছিল সরকার এবং বেসরকারি, সেই ত্রৈমাসিক বিনিয়োগ ছিল 1,51,000 কোটি টাকা, এবং সেটা অক্টোবর ডিসেম্বর মাসে 2019-এ বেড়ে দাঁড়িয়েছে 4,30,000 কোটি টাকা, অর্থাৎ প্রায় 3 গুণ। এবং যদি 2018-র ত্রৈমাসিকের সঙ্গে আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব তার সঙ্গে 37% বৃদ্ধি হয়। সুতরাং এটা হয়নি এটা বলা যাবে না। আসলে যে বিষয়টা বুঝতে হবে যে একদিকে আমরা বিশ্বজনীন মন্দা এবং তার পরবর্তীকালে করোনা এবং করোনাত্মক পরিস্থিতি সারা পৃথিবীকে যে জায়গায় দাঁড় করিয়েছে, আমরা জানি যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড তারা পর্যন্ত জাপানের বৃদ্ধির হারকে 5.2% নেগেটিভ বৃদ্ধি বলেছেন, আমেরিকার 5.9 নেগেটিভ বৃদ্ধি বলেছিলেন, এবং ফ্রান্সের 7.2% নেগেটিভ বৃদ্ধির কথা বলেছেন। যখন দুটি মাত্র দেশের কথা উল্লেখ করা হয়েছে, এক ভারতবর্ষ যার পজিটিভ বৃদ্ধি ছিল 1.9% এবং চায়না যার পজিটিভ গ্রোথ রেট ছিল 1.2%। এটা ভুলে গেলে চলবে না যে আমাদের দেশের একটা গ্রামীণ ভিত্তি আছে, 7 লক্ষ গ্রাম, কৃষিভিত্তিক ভারত, গ্রামীণ অর্থনীতি, তাকে অস্বীকার করার উপায় কারো নেই। সে কারণে আমরা কিন্তু এইরকম একটা বিপর্যয়ের মুখেও দাঁড়িয়ে থাকতে পেরেছি। আমি আসবো পঙ্কজবাবু আপনার কাছে, আমি দীপঙ্কর বাবুর কাছে জানতে চাইবো। দীপঙ্কর বাবু, এই যে কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত, যে উদ্দেশ্যে সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল, সত্যি সত্যি তার কোনো রেজাল্ট কি আমরা দেখলাম? যদি রেজাল্ট দেখি, তাহলে এই যে রাজস্ব আয় ঘাটতি, সেখানে দাঁড়িয়ে তো একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে কর্পোরেট ট্যাক্সে ছাড়। বিনিময়ে কি পেলাম? দেখুন, ট্যাক্স আদায় হয় যদি অর্থনীতি ভালো চলে। আগে আমাদের ইনকাম ট্যাক্সের রেট ছিল 97%, সেখান থেকে কমতে কমতে এখন 22, কিছু জায়গায় 15% এসছে। যতবার অতীতে ট্যাক্সের রেট কমিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্সের আদায় বেড়ে গেছে, কেননা তাতে অর্থনীতি চাঙ্গা ছিল তখন। গত বছর 18-19 এবং তার আগে 17-18 বছর থেকেই অর্থনীতিতে মন্দা এসে গেছে। ইনভেস্টমেন্ট হচ্ছে না, চাকরির বাড়ছে না, ডিমান্ড নেই, মাল বিক্রি হচ্ছে না। এখন এই রকম জায়গায় এসে আপনি যদি করের হার কমিয়ে দেন, তাতে যে স্টিমুলাসটা হওয়ার কথা সেটা হতে পারে না, কেননা অর্থনীতিটাই নেতিয়ে পড়েছে। সেই জন্য এই কর ছাড়াতে নিশ্চয়ই একটা করের আদায় কমেছে, কিন্তু যেটা ইকোনমিকে চাঙ্গা করে করের টোটাল কালেকশনটা বাড়াবার কথা ছিল, সেটা একেবারেই হয়নি। আমি অনির্বাণ বাবুর কাছে এখানেই জানতে চাইবো। অনির্বাণ, ঠিকই কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়ার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, এবং এখন যেটা একটু আগে পঙ্কজবাবুও বললেন যে করোনা পরবর্তী সংকট ইত্যাদি, কিন্তু খুব সাধারণভাবে যে প্রশ্নটা উঠবে যে আমরা যে হিসেবটা দেখছি, লকডাউন শুরু হয়েছে 25শে মার্চ থেকে, অর্থাৎ গত অর্থবর্ষের শেষ সপ্তাহ থেকে। এই দেশে করোনা নিয়ে বিপদ, করোনা নিয়ে চর্চা, সেটা শুরু হয়েছে মার্চের ধরে নেওয়া যাক প্রথম সপ্তাহ থেকে। তো সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি কি করোনা সংকটকে এর সঙ্গে রিলেট করা যাবে, নাকি তার আগে থেকে বারবার অর্থনীতিবিদরা যে আশঙ্কার কথা শুনিয়েছেন, যেটা অনেক সময় বিরোধীদের অভিযোগ ছিল যে এই অর্থনীতি নিয়ে ডিনায়াল মোডে রয়েছে কেন্দ্রীয় সরকার, তারও একটা প্রভাব রয়েছে? দেখো মৌপিয়া, ভারতবর্ষের 133 কোটি জনসংখ্যা, তার মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে 5,78,000 কোটির 5.78 ক্রোড় মানুষজন। তার মধ্যে শুনলে অবাক হবেন যে 1.30 ক্রোড় লোক যারা ইনকাম ট্যাক্স দেন। এবং আরেকটা তথ্য দিই যে 50 কোটির উপর ইনকাম শো করেন এরকম সারা ভারতবর্ষের মাত্র 8,600 জন আছেন, এবং 3,16,000 লোক যারা 5 লক্ষ টাকার উপর 50 লক্ষ টাকার উপর ইনকাম দেখান। আরেকটা কথা বলি, এই ইনকাম ট্যাক্সটা হচ্ছে ইনকামের উপর। আমার যদি ইনকাম হয় তার উপর আমার ইনকাম ট্যাক্স দিতে হবে।
বা কর্পোরেটের ক্ষেত্রে যদি কর্পোরেট সেটা প্রফিট করে তো এই প্রফিটের উপরে ট্যাক্সটা দিতে হবে। ভারতবর্ষের এই করোনা পরবর্তী যে সব কথার মধ্যে আমরা আসছি, সেই করোনাটা কিন্তু মার্চ মাসের পর থেকে শুরু হয়েছে ভারতবর্ষে। খুব প্রিসাইসলি বলতে গেলে 25শে মার্চের পরে লকডাউন, তার আগে অবধি কিন্তু নর্মাল যে কাজকর্ম ছিল সেই কাজকর্মের সঙ্গে করোনার কোনো ইম্প্যাক্ট আসেনি। আপনি যে ফিগারগুলো দিচ্ছেন ইনকাম ট্যাক্স কালেকশন কমেছে, সেটা কিন্তু 2019 সালের 1 এপ্রিল থেকে 31 মার্চ 2020 পরিসংখ্যান। তো করোনার জন্য কিন্তু এই ট্যাক্স কমেছে বলে এখন এটা মনে করার কোনো কারণ নেই। করোনার জন্য ট্যাক্স কালেকশন কমবে সেটা হচ্ছে এই আগামী বছর, মানে যেটা 1 এপ্রিল 2020 থেকে শুরু হয়েছে এবং যেটা 31 মার্চ 2021 অবধি চলবে, এবং এটা আশা করা যাচ্ছে। অনির্বাণ, এই জায়গাতে আমরা আলোচনায় ফিরবো এবং সেখানে যদি আমরা দেখি যে বরং এই আগামী দিনগুলোতে অর্থাৎ চলতি অর্থবর্ষে আরও বড় ধাক্কা আসার সম্ভাবনা, কারণ আমরা জানি জিএসটি কালেকশন সেটা এই করোনার কারণে একেবারে নিচে একদম তলানিতে এসে ঠেকেছে। এই বিষয়ে আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে যোগ দিয়েছেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম। আমি মোহাম্মদ সেলিমের কাছেও আসবো। ছোট্ট একটা বিরতির পর ফিরছি স্ট্রিট ফাইট নিয়ে, দেখতে থাকুন। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। মোহাম্মদ সেলিম আমাদের সঙ্গে এসে ইতিমধ্যে যোগ দিয়েছেন। আমি মোহাম্মদ সেলিমের কাছে চলে যাব। মোহাম্মদ সেলিম, আপনার কাছে এটাই জানতে চাইবো যে আমরা দেখলাম গত অর্থবর্ষে বিনিয়োগে জোয়ার আনতে কর্পোরেট ট্যাক্সে বিপুল ছাড়ের সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজকে যখন আমরা দাঁড়িয়ে দেখছি যে রাজস্বে একটা বিপুল ঘাটতি এবং সেটাও এরকম একটা সংকটময় সময়ে, আমার এখানে আপনার কাছে প্রশ্ন যে তাহলে কর্পোরেট ট্যাক্সে ছাড় দিয়ে আমরা আম আদমি কি পেলাম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? আসলে এই কর্পোরেট সেক্টরে ছাড় যতই বলুক চাকরির জন্য, বিনিয়োগের জন্য, কিন্তু মোদ্দা কথা হচ্ছে ইটস এ ট্রান্সফার অফ পাবলিক অ্যাসেট টু দি প্রাইভেট সেক্টরস। যেটা যেভাবে প্রাইভেটাইজেশন যেভাবে করছে, খনি যেভাবে বিক্রি করছে, পাবলিক সেক্টর ইউনিটসকে যেভাবে প্রাইভেট সেক্টরকে দেওয়া হচ্ছে, আর সরকার বলছে অন্যদিকে যে আমাদের এখনই একজন সরকারের বেনামি প্রতিনিধিকে শুনলাম পঙ্কজ বাবুকে, যে কেন ডেটা দিয়ে বোঝানো হচ্ছে যে কত ইনভেস্টমেন্ট বেড়েছে। আরে এটা তো হচ্ছে মার্জারের জন্য, অ্যাকুইজিশনের জন্য, ট্রান্সফার অফ অ্যাসেটের জন্য যদি হয়, সেটাকে কি ইনভেস্টমেন্ট আপনি বলবেন? তাতে কি অর্থনৈতিক যে সংকট আছে তার থেকে পরিত্রাণ হবে? এই মুহূর্তে প্রায়োরিটি কি? এবং দেখা গেল যতটা টাকা ছাড় দেওয়া হয়েছিল কর্পোরেটকে, ঠিক ততটাই আর্থিক ঘাটতি রাজস্ব। তাহলে রাজস্বের যে টাকাটা কনসোলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়াতে আসার কথা ছিল, সেইটা এটা ক্রনি ক্যাপিটালিজম, মানে তাই এটা আদানি আম্বানিদেরকে দিয়ে দেওয়া হলো, এবং এটা বিগ ক্যাপ কর্পোরেট। এখন যে সমস্যা হচ্ছে এসএমএসিস এর জন্য, কিন্তু সরকার কি বলছে দেখবে, ঘোষণা করলো 3 লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হবে এসএমএসির জন্য, কিন্তু আসলে কি দেওয়া হলো, যখন অর্ডার বেরোলো তখন হচ্ছে বিজনেস ইনক্লুডিং এসএমই। তার মানে কি, এই ইনক্লুডিং এসএমই মানে এসএমই কি পাবে? যারা কাজ দেয়, যারা ছোট ছোট ব্যবসা করছে, তাদের সংকট হয়েছে। এবং এই গোটা সংকটটা করোনা পরবর্তী যেটা আলাদা, এটা হচ্ছে গতবারেই দেখা গিয়েছিল, আমরা বলছিলাম জিডিপি নিচে, বেকারি বাড়ছে, কৃষি সংকট ছিল, অর্থনৈতিক সংকট আছে, কিন্তু সরকার ডিনায়াল মোডে ছিলেন। মনে হচ্ছে সুশীল মোদী বলেছিল সাওয়ান ভাদো, কে বলেছিল সাওয়ান ভাদো কর্পোরেট ছাড় দেওয়ার পরেও? নির্মলা সীতারামন ডিনায়াল মোডে ছিলেন। আমরা যতবার বলছি এটা অর্থনৈতিক সংকট, ওরা বলছে এটা মনিটারি, কিছুটা ইন্টারেস্ট রেট, কিছুটা রেপো রেট এদিক ওদিক করে দিলে ঠিক হয়ে যাবে। সরকার সমস্যা কি সেটাই বুঝবার চেষ্টা করছে না। আসলে একটা কথাই আমার, মানে উনি যেহেতু প্রসঙ্গটা আনলেন, আমি বলি যে ওনারা যখন পশ্চিমবঙ্গে সরকারে এসেছিলেন তখন 34,000 কোটি টাকা ঋণ নিয়ে এসেছিলেন, আর যখন ওরা চলে গেলেন তখন 1,93,000 কোটি টাকা ঋণ নিয়ে গেলেন। তাহলে ওনার সরকার চালিয়েছেন এভাবে, যেমন করে 4,13,000 কোটি টাকা ঋণ নিয়ে যাচ্ছে, এইরকম ভাবেই আপনারা করেছেন। সুতরাং পঙ্কজবাবু নাম্বার 1, আজকে আমরা পশ্চিমবঙ্গ কেন্দ্রিক আলোচনা করছি না। নাম্বার 2, বামফ্রন্ট 9 বছর আগে রাজ্য থেকে ক্ষমতা থেকে সরে গেছে, তাদের সরিয়ে দিয়েছে বাংলার মানুষ, তাই নিয়েও আলোচনা করছি না আজকে। আপনারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, এই মুহূর্তে দেশের অর্থনীতি, আমরা যারা আম আদমি থেকে শুরু করে শিল্পপতি, প্রত্যেকের জীবন জীবিকা তার সঙ্গে জড়িয়ে, কাজে সেই উত্তরটা আপনার কাছ থেকে এক্সপেক্ট করছি। দেখুন, আমরা 10 বছর আগে যখন $1 ট্রিলিয়ন ইকোনমিতে ঢুকেছিলাম, আজকে সেটা $3 ট্রিলিয়ন ইকোনমি হয়েছে। সেটা তো উইদাউট গ্রোথ হতে পারে না। এটা কি উইদাউট গ্রোথ এই জায়গায় আমরা পৌঁছতে পারি? আমরা পারি না।
সুতরাং আজকে যে সংকটময় মুহূর্ত, এই সংকটময় মুহূর্ত, তার আগে আমরা দেখলাম একটা ওয়ার্ল্ড ডিপ্রেশন, সেই জায়গাটাকে অস্বীকার করে সমস্ত ইকোনমি একদম আগের মতো হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। আসবো এই প্রসঙ্গে আলোচনা, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন স্ট্রিট ফাইট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন স্ট্রিট ফাইট প্রেজেন্টেড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। আমরা শুনে নেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আর্থিক বৃদ্ধি নিয়ে আজকে কি বললেন সিআইআই এর সভায়। मैं तो गेटिंग ग्रोथ बैक से आगे बढ़कर ये भी कहूंगा कि यस वी विल डेफिनेटली गेट अवर ग्रोथ बैक। आप लोगों में से कुछ लोग सोच सकते हैं कि संकट की इस घड़ी में मैं इतने कॉन्फिडेंस से ये कैसे बोल सकता हूं। मेरे इस कॉन्फिडेंस के कई कारण हैं। मुझे भारत की कैपेबिलिटीज और क्राइसिस मैनेजमेंट पर बहुत भरोसा है। আমি দীপঙ্কর বাবুর কাছে যাব। দীপঙ্কর বাবু, প্রধানমন্ত্রী যখন এই কথা বলেন, প্রধানমন্ত্রীর কনফিডেন্স খুব স্বাভাবিকভাবেই আমরা যারা সাধারণ নাগরিক আম আদমি আমাদের কনফিডেন্সও বাড়ায়, কিন্তু প্রশ্নটা এখানেই যে শুনতে খুব ভালো লাগছে, ভোকাল টনিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এর সোপানটা কি? কোনো কংক্রিট গ্রাউন্ড দেখা যাচ্ছে? দেখুন, গত এক বছরে আমি 18-19-এর কথা বলছি এবং তারপর 19-20-র কথা বলছি। গত এক বছরের আগের থেকেই আমরা দেখতে পাচ্ছি যে লগ্নি যেটা হচ্ছে, ভারতীয় পুঁজিপতিরা ভারতবর্ষের বাইরে গিয়ে লগ্নি করছে। $13 বিলিয়ন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, ইন্ডিয়া থেকে বাইরে গেছে। আর ভারতের পুঁজিপতিরা যদি ভারতের বাইরে গিয়ে কোম্পানি কেনে, কোম্পানিতে টাকা লাগায়, তাহলে কিন্তু ভারতবর্ষে লগ্নি করবার ভরসা পায়নি। ভরসা পায়নি দুটো কারণে। এক তো চাহিদায় মন্দা ছিল, মাল বিক্রি হচ্ছিল না, গাড়ি বিক্রি হচ্ছিল না, বাড়ি বিক্রি হচ্ছিল না, অনেক কিছু বিক্রি হচ্ছিল না। আর দ্বিতীয়, গভর্নমেন্ট এত বেশি রোজ রোজ আইন কানুন পাল্টাচ্ছিল যে একটু ভয় ঢুকে গিয়েছিল লোকের মনে, সেজন্য ভরসাটা আগেও ছিল না। এখন যদি ভরসাকে ফেরত আনতে হয়, যেটা প্রধানমন্ত্রী বললেন, খুবই ভালো কথা, ভরসা ফেরত আনতেই হবে, কিন্তু ভরসা ফেরত আনতে গেলে কিছু কংক্রিট প্ল্যান দরকার। আশ্বাসবাণী দিয়ে ভরসা আসবে না। আমাদের বুঝতে হবে যে রিফর্ম কী হবে, সংস্কার কী হবে। অর্থনীতিতে যেখানে যেখানে আটকে গেছে, কৃষিতে আটকে গেছে, ডিমান্ড ম্যানেজমেন্টে আটকে গেছে, ব্যাংকিং ইন্স্যুরেন্স সেক্টরের হাল অতি খারাপ, এই জায়গাগুলো যেখানে আটকে গেছে, ইম্পোর্ট এক্সপোর্টে আজকে আমরা বলছি আত্মনির্ভর হব, খুব ভালো, কিন্তু আমাদের আত্মনির্ভর হলে অন্য দেশও বলবে আত্মনির্ভর হব, তাহলে আমাদের এক্সপোর্ট কোথায় যাবে? এই যে কতগুলো বেসিক পলিসি রিফর্ম হওয়া দরকার, তার সম্বন্ধে কিছু শুনতে পেলে ভরসা নিশ্চয়ই ফেরত আসবে। কিন্তু আমি ঠিক এই জায়গাটা নিয়ে পঙ্কজবাবুর কাছে আসবো যে পঙ্কজবাবু, শুনতে খুব ভালো এবং ডেফিনেটলি আমরা সবাই চাই এই আত্মবিশ্বাসটা সেটা আরও সঞ্চারিত হোক, সত্যি সত্যি তার কথা মতো আর্থিক বৃদ্ধি সেটা আরও ঊর্ধ্বমুখী হোক। কিন্তু প্রশ্নটা তো এখানেই যে কিসের ওপর? শুধুমাত্র এই আশ্বাসে কি চিরে ভিজবে? দেখুন, আমরা যদি দেখি যে এই 14-15 আগে প্রথম পর্যায়ে আমরা দেখেছি যে ভারতবর্ষে যে এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে, সেটা পৃথিবীর মানে যারা শিল্পোন্নত দেশ তার থেকে হয়নি। কোথা থেকে বিনিয়োগ এসছে? সাইপ্রাস, মরিশাস, সেখান থেকে এসছে। ভারতীয় শিল্পপতিরা তারা ট্যাক্স হেভেন কান্ট্রিতে গিয়ে সেখান থেকে বিনিয়োগ নিয়ে এসছে। এটা যারা করেছিল, যে সরকারটা, তার যারা সঙ্গী ছিল, তারা আজকে অনেক অন্য কথা বলছেন, কিন্তু তারা কিন্তু এই পাপের সঙ্গী, যারা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট নামে ভারতবর্ষকে প্রতারণা করা হয়েছে। আজকে সেই সমস্ত চুক্তি বাতিল করা হয়েছে এবং ভারতবর্ষে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যখন দরজা করা হচ্ছে, তখন তারা আপত্তি করছেন। কিন্তু তারা আপত্তি করেননি সাইপ্রাস, মরিশাস থেকে কী করে বিদেশি বিনিয়োগ ভারতবর্ষে আসে, তখন তারা এই কথা বলেননি। সুতরাং আমার মনে হয় যে আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং যে ভুলগুলো ছিল
সেই ভুলগুলোর সংশোধন করেই পরবর্তী পদক্ষেপ মোহাম্মদ গ্রহণ সেলিম, করতে হবে। মোহাম্মদ সেলিম, আচ্ছা, উনি ওই প্রশ্নের উত্তর দিলেন না, যেটা দীপঙ্করবাবু বললেন যে আমাদের উল্টো এফডিআই চলে যাচ্ছে, ইনবাউন্ড নয় আউটবাউন্ড হচ্ছে, আমাদের এখান থেকে বিদেশে গিয়ে বিনিয়োগ হচ্ছে, কারণ কনফিডেন্সের অভাব আছে। এটার ব্যাপারে বললেন না তিনি। যথারীতি এই দলের পরিচয় হিসেবে আমি পরিচয় পাচ্ছি, মিথ্যে কথাটা বললেন যে মরিশাস রুটের ব্যাপারে সিপিআইএম প্রথম থেকে, আমরা তখন যখন কংগ্রেস সরকার ছিল তখন আমরা বলছিলাম এবং এখনো বলছি, কারণ ওই রুট থেকে যেমন বিদেশ থেকে বিনিয়োগ এসছে, তেমনি বিজেপির ফান্ডও এসছে ইলেকশনে, যে ওই রুট থেকে চিট ফান্ডে টাকা এসেছিল। সুতরাং ওটার বিরুদ্ধে আমরা প্রথমে বলেছি, এখনো বলছি। এক, দ্বিতীয়ত হচ্ছে ওরা বলতেন যে এই কনসেশনটা দিতে হবে কারণ এরা হচ্ছে ওয়েলথ ক্রিয়েটার। আসলে রবীন্দ্রনাথের সময় থেকে বলে এসছে যে শত শতাব্দী ধ্বংসস্তূপ পরে ওরা কাজ করে নগরে প্রান্তরে, যারা শ্রম দিয়ে মেহনত দিয়ে খেতে খামারে কলে কারখানায় শ্রমটা দিয়ে সম্পদ তৈরি করতো, আজকে তারা পথে নেমে এসছে, কর্মহীন, তারা অন্নহীন। তাহলে যারা এই কর্পোরেটকে পুঁজির সেবা করছিলেন, যারা পঙ্কজবাবুর মতো লোকেরা বা প্রধানমন্ত্রী বা অমিত শাহ, তাহলে আজকে কেন তারা ওয়েলথ ক্রিয়েট করতে পারবে না? কারণ যদি শ্রমিক যদি কাজ না পায়, খেতে খামারে যদি মানুষ কাজ না করে, তাহলে ওরা বলেছিলেন ওপর তলায় সম্পদ তৈরি হলে সেটা চুইয়ে নিচে পড়বে। নিউলিবারাল পলিসি গোটা বিশ্বে এটা ফেল করেছে। এজন্যই আমরা বলছি যে অর্থনীতির চাকা যখন স্তব্ধ হচ্ছে, তখন কোথায় আপনাকে ধাক্কা মারতে হবে, কারা ধাক্কা মারবে? চাকা যখন গাড্ডায় পড়ে গেছে, সেই গাড্ডা থেকে চাকাটা তুলতে হলে কাঁধ লাগিয়ে যারা ধাক্কা দেবে তাদের শক্তি সঞ্চয় করতে হবে, তাদেরকে অন্ন দিতে হবে, তাদেরকে অর্থ দিতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। সরকার সেদিকে তাকাচ্ছে না। এই জায়গাটাতেই আমি অনির্বাণের কাছে আসবো, যে অনির্বাণ সেই একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখন যদি আমরা দেখি, যেটা আমি আগেও বলছিলাম, যে এই করোনার সংকটের কারণে জিএসটি কালেকশন সেটা একদম তলানিতে এসে ঠেকেছে। প্রশ্ন হচ্ছে যদি রাজস্ব আদায়ে ঘাটতি হয় তাহলে কোপ কোথায় পড়বে? সেক্ষেত্রে তো এই মুহূর্তে যেগুলো আশু প্রয়োজন, যেসব সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, সেগুলোর ওপর তো কোপ পড়ার একটা বড় আশঙ্কা থাকছে। আপনি মানে একদমই ঠিক বলেছেন যে এই করোনা পরবর্তী এফেক্ট যেগুলো থাকবে তাতে ইনকাম ট্যাক্স কালেকশানও কমবে এবং জিএসটি কালেকশানও কমবে। ইনকাম ট্যাক্স কালেকশানটা গত বছর কমেছিল, কিন্তু জিএসটির একটা মার্জিনাল হাইক হয়েছিল, মার্জিনালি বেড়েছিল। কিন্তু এই লকডাউন হওয়ার পরবর্তী এফেক্ট যেটা পড়ছে, যে কনজামশন হয়নি। আপনি ইনকাম ট্যাক্স যেরকম ইনকামের উপর ট্যাক্স হয়, জিএসটির ক্ষেত্রে কনজামশনের উপর ট্যাক্স হয়। সেই কনজামশনটা যেহেতু 2 মাসে এফেক্ট হয়েছে বা আগামী দিনে আরও কমবে, তাতে দেখা যাবে যে জিএসটি কালেকশানটাও কমে যাবে। তো রাজস্ব ঘাটতি একটা বড় রকমের হতে চলেছে এই আগামী অর্থ বছরে, সেটা বোঝা যাচ্ছে এখন। আমার যেটা বেসিক প্রশ্ন সেটা হচ্ছে এর মানে অন্তর্নিহিত মূল সত্যটা অন্য জায়গাতে আটকে আছে। 2014 সালে যখন এই সরকার ক্ষমতায় এসেছিল তখন মেক ইন ইন্ডিয়া বলে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল, কিন্তু 2016 সালের 8ই নভেম্বর ডিমনিটাইজেশন অ্যানাউন্সড হয়েছিল, আর 2017 সালের 1 জুলাইতে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়েছিল। এই দুটো জোড়া চাপে ডিমান্ড এবং সাপ্লাই দুটোই কিন্তু খুব জবরদস্ত ধাক্কা খেয়েছিল, এবং এই ডিমান্ড এবং সাপ্লাই লাইন দুটোই যখন খুব মেজরলি ইম্প্যাক্টেড হয়, তার এফেক্টটাই কিন্তু এই অর্থনীতিতে এই ঝিমুনির প্রভাব যেটা আমরা দেখেছি করোনার আগেই ভারতবর্ষে হয়েছিল, যেটা দীপঙ্করদাও বললেন যে অর্থনীতিতে গাড়ি বিক্রি হয়নি, বাড়ি বিক্রি হয়নি, এবং ইনকাম ট্যাক্সে যে ছাড়টা কর্পোরেট কোম্পানিগুলোকে দেওয়া হয়েছিল সেটার বেসিক উদ্দেশ্যটা ছিল যাতে ওই মেক ইন ইন্ডিয়া বা ডোমেস্টিক কোম্পানি যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছে তাদেরকে উৎসাহিত করা। কিন্তু একটা মানে খুব রেলিভেন্ট কোশ্চেন, যে ডিমান্ডটাকে যদি স্টিমুলেট করতে হতো, তাহলে যারা ইন্ডিভিজুয়াল, যারা ইনকাম ট্যাক্স পেয়ার, যারা স্যালারিড ক্লাস আছে, তাদের যদি ইনকাম ট্যাক্সে কিছু মানে ছাড় দেওয়া হতো, সেই ছাড়টা কিন্তু দেওয়া হয়নি। তাহলে কিন্তু তার হাতে কিছু এক্সট্রা টাকা আসতো, তার থেকে সেই টাকাটা নিয়ে বাজারে খরচা করতে পারতো। আমি পঙ্কজবাবুর কাছে যাবো, যে পঙ্কজবাবুর লক্ষ্যটা ছিল, এটা কেউ অস্বীকার করছে না, কিন্তু লক্ষ্যটা সাধনের জন্য অন্য যে ফ্যাক্টরগুলো সেগুলো কোথায় এনশিওর করা হয়েছে? যে কারণেই কি কর্পোরেট ট্যাক্স ছাড় দেওয়ার যে সুফলটা সেটা ঘরে তোলা গেল না? দেখুন, শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স ছাড় বিষয় নয়, ইনকাম ট্যাক্সেরও রিভিশন আনা হয়েছে, এবং বলা যেতে পারে যে দুটো রাস্তা খুলে রাখা হয়েছে, যারা পুরনো পদ্ধতিতে যারা ট্যাক্স দেবেন এবং যারা নতুন স্ট্রাকচারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে নাম্বার অফ ট্যাক্স পেয়ার, উনি যেমন বললেন ডিসইনভেস্টমেন্ট
নাম্বার অফ ট্যাক্স পেয়ার কিন্তু আফটার ডিসইনভেস্টমেন্ট বেড়েছে, এটা অস্বীকার করার, নাম্বার অফ ট্যাক্স পেয়ার বেড়েছে, কালেকশন বেড়েছে, ইনকাম ট্যাক্সের যে কালেকশনটা বেড়েছে সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্সের ছাড় দিয়ে তার সুফলটা কোথায় পেলাম। আসবো একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো। এবং তাহলে উপায় কি, উপায়ের রাস্তাটাও তো বার করতে হবে। ছোট্ট একটা বিরতির পর সেই উপায়ের সন্ধানও করব। দেখতে থাকুন স্ট্রিট ফাইট। বিরতির আগেই আপনাদের বলছিলাম যে তাহলে উপায় কি, এখন একবার দেখে নেওয়ার চেষ্টা করেছি কি কি উপায় বিশেষজ্ঞরা বলছে। সংকট থেকে বাঁচতে 4টি পথ খোলা সরকারের সামনে। আরো বেশি নোট ছাপিয়ে মিটতে পারে সমস্যা। প্রয়োজনে রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিতে পারে সরকার। 9এর দশকের মতো বিদেশে সোনা বন্ধক রাখা যেতে পারে। ব্যয় সংকোচের রাস্তায় হেঁটে ঘাটতি মেটাতে পারে সরকার। পঙ্কজবাবুর কাছে যাব। পঙ্কজবাবু, উপায় কি? দেখুন, প্রধানমন্ত্রী ইতিমধ্যেই যে প্যাকেজ ঘোষণা করেছেন 20 লক্ষ কোটি টাকার, আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্স, আমাদের দেশের যে সমস্ত বিভিন্ন জেলাগুলো তার থেকে উৎপাদন, তাকে মাত্রা ঠিক করা এবং সেগুলোকে গ্লোবাল রেঞ্জে নিয়ে যাওয়া, এটা একটা বড় বিষয়। আমদানিকে কমানো, এটা আরেকটি বিষয়। নেক্সট যেটা হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট এক্সপেন্ডিচারকে কাটল। ক্রাইসিসটা হচ্ছে সিস্টেমিক। যে অবস্থায় যে ব্যবস্থা সরকার চলছে এবং যে ব্যবস্থাপত্র নিচ্ছে তাতে সমস্যা আরো বাড়বে। এই যে মুডি ডাউনগ্রেড করেছে পঙ্কজবাবুর এত সব তথ্যের পরেও, সেটা করোনার জন্য নয়, করোনা পূর্ববর্তী যে অবস্থা ছিল তার উপর দাঁড়িয়ে। এবং এখনো দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে সরকার উইন্ডো ড্রেসিং করতে ব্যস্ত। লাস্ট কোয়ার্টার অফ জিডিপি যেটা 1.5% হওয়ার কথা, সেটাকে 3.1% দেখানো হয়েছে খাতার হেরাফেরিতে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে আমরা সংকটে আছি এবং সেই সংকটের পরিত্রাণ হচ্ছে ডিমান্ড সাইডটাকে জেনারেট করতে হবে। নাহলে ইন্ডাস্ট্রিকে যতই দাও, রিজার্ভ ব্যাংক থেকে 1,70,000 কোটি টাকা যেটা নেওয়া হয়েছিল সেটা সবটাই কর্পোরেটকে দেওয়া হয়েছে, তাতে কিন্তু ডিমান্ড বুস্ট হয়নি। এটাই যদি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে যদি এক্সপেন্ডেবল টাকা আসে তাহলে বাজারে যাবে এবং বাজার বুস্ট হবে, তাহলে জিএসটি কালেকশনও বাড়বে এবং এই চাহিদাটা বৃদ্ধি কিভাবে হবে, ডিমান্ডটা বৃদ্ধি কিভাবে হবে দীপঙ্কর বাবু? চাষি যদি তার ফসলের জন্যে ঠিকমতো টাকা পায়, যেটা সংস্কার দরকার, যার জন্যে যে চাষি যাতে মিডলম্যানের পাল্লায় না পড়ে, তাহলে গ্রামে টাকা আসবে। গ্রামে টাকা এলে ডিমান্ডের চাকা ঘুরবে। 2, কিছু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বাড়াতে হবে এবং লোকের হাতে টাকা ডাইরেক্টলি পৌঁছে দিতে হবে। 3, এমএসএমই যারা সবচেয়ে বেশি লোককে চাকরি দেয়, যারা বড় শিল্পের 45%, 50% মাল সাপ্লাই করে, তাদের হাতে টাকা দিলে তারা কারখানা চালু রাখতে পারবে এবং লোকের মাইনে দিতে পারবে। তারা যেন ব্যাংক্রাফট হয়ে ইকোনমিকে না শেষ করে দেয়। সুতরাং সেখানে টাকা, দেখো মৌপিয়া, এটা 200 লক্ষ কোটি টাকা জিডিপি ভারতবর্ষের। তার মধ্যে এই অর্থনৈতিক প্যাকেজের কথার মধ্যে আমি যাচ্ছি না। এই 200 লক্ষ কোটি টাকা জিডিপির যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে যদি নর্মাল কর্মকাণ্ডে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্যে ফিরতে হয়, তাহলে কিন্তু এই ইনকাম ট্যাক্স কালেকশন বা জিএসটি কালেকশন দিয়ে কিচ্ছু হবে না। ভারতবর্ষে শুধুমাত্র ইনকাম ট্যাক্স কালেকশন হয় 10 লক্ষ কোটি টাকার একটুখানি বেশি। তার মধ্যে কর্পোরেট ট্যাক্স কালেকশন হয় 5.5 লক্ষ কোটি টাকা এবং ইনকাম ট্যাক্স মানে এমনি ইন্ডিভিজুয়ালদের ইনকাম ট্যাক্স কালেকশন হয় তো 4,60,000 কোটি টাকা। এই টাকা ইনকাম ট্যাক্সের যদি কর ছাড় দেওয়া হয়ে থাকে, সেটা কর্পোরেটকে দেওয়া হয়েছে, সেটা খুব ভালো উদ্যোগ, যাতে ওখানে আরও প্রোডাকশান বাড়ে। কিন্তু তার সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা, তাদেরও ইনকাম ট্যাক্সে যাতে এখন একটু ছাড় ঘোষণা করা হয়, যাতে তাদের হাতে এক্সট্রা টাকা থাকে, ডিমান্ড যাতে ক্রিয়েট হয়, পরিযায়ী শ্রমিকদের জন্য ডাইরেক্ট ট্রান্সফার এবং যারা স্যালারি ক্লাস মধ্যবিত্ত তাদের কাছে যাতে এক্সট্রা টাকা আসে, তার জন্য কিছু আগামী দিনে কর ছাড় যাতে থাকে। এবং এটা একেবারেই ঠিক এই জায়গাতে আমাদের সময় একদম শেষ। মোহাম্মদ সেলিম, পঙ্কজ বাবু, অনির্বাণ, দীপঙ্কর বাবু, আপনাদের সবাইকে ধন্যবাদ। কর্পোরেট ট্যাক্সের ছাড়ের যে লক্ষ্য রাখা হয়েছিল, যে উদ্দেশ্য রাখা হয়েছিল, সেই উদ্দেশ্য কিন্তু সফল হলো না, তার ফসলটা ঘরে তোলা গেল না। কারণ ব্যক্তির হাতে, যারা কিনবেন, যারা সাধারণ মধ্যবিত্ত, তাদের হাতে যদি টাকা না আসে তাহলে সেই উদ্দেশ্য সাধন সম্ভব নয়। এবং যে কারণে
কোথাও দাঁড়িয়ে এই রাজস্বের ঘাটতি, রেকর্ড ঘাটতি যেটা গত 50 বছরে, এই নিয়ে দ্বিতীয়বার আগের বছরের থেকে রাজস্ব আদায় সেটা কম হলো, এটা আরও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের অর্থনীতি তো অনেকগুলো সংকটের মুখে দাঁড়িয়ে, সেখানে দাঁড়িয়ে আরও একটা সংকট হিসেবেই সংযোজিত হলো। কিভাবে এর মোকাবিলা করে সরকার সেটাই এখন দেখার। আপাতত এখানেই শেষ করছি স্ট্রিট ফাইট। দেখতে থাকুন জি 24 ঘন্টা।